সম্মানীয় বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুপম দাকে আগ্রহ করব। রাজ্যের সাধারণ সম্পাদক তাকে আগ্রহ করব। ডক্টর মধুচন্দ্র উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর আজকে পশ্চিমবঙ্গের যে ভিশনলেস, একদিকে যেমন সমগ্র ভারতবর্ষকে বিকশিত ভারতের কথা ভাবা হচ্ছে, সেইভাবে করে কেন্দ্রীয় বাজেট হচ্ছে, সেখানে আজকে ভিশনলেস একটা মিশনলেস বাজেট তৈরি করছেন, সেটা আমাদের রাজ্যের, সেটা আমাদের দুর্ভাগ্য। এবং সেই বিষয় রাখার জন্য আমি সরাসরি শুভেন্দু দাকেই আগ্রহ করব। প্রথমেই বলে নি, আমাদের আজকে রাজ্য বাজেট 4টের সময় ছিল, 5টার মধ্যে শেষ হয়েছে। আমরা এক দফা অ্যাসেম্বলির গেটে আমি, ডক্টর অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন আমরা ওখানে প্রেস করেছি। আমাদের আবার একটা 6:30-তে পার্টির ওয়ার্কিং প্লেস থেকে, সল্টলেক থেকে আমাদের একটা প্রেস হবে। স্টেট প্রেসিডেন্ট এবং ডক্টর লাহিড়ী ইকোনমিক্স টেমেলে তিনি করবেন। তা আমরা চেষ্টা করব যে এখানে 6:30-র মধ্যে এই কর্মসূচিটা শেষ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রাজ্য যুব মোর্চার তরুণ সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খানকে। তিনি অনেকগুলো কর্মসূচি পার্টির নির্দেশে এই বাজেটকে কেন্দ্র করে নিয়েছেন এবং ভারতবর্ষের মাননীয় শিক্ষামন্ত্রী, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, HRD মিনিস্টার, সিনিয়র মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও গত রবিবার 16 তারিখে একটা প্রেস কনফারেন্স অর্গানাইজ করা এবং পরে যুব আড্ডা বাজেট নিয়ে আমাদের ইউথ লিডারদের নিয়ে একটা ছোট্ট ইন্টারেক্টিভ সেশন খুব সুন্দর করে পালন করেছেন। তাই ডক্টর ইন্দ্রনীল খান এবং তার যুব মোর্চার টিমকে আমি ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাচ্ছি। আমাদের মধ্যে রাজ্যের সহসভানেত্রী আরেকজন এমিনেন্ট ডক্টর মধুসন্ধ্যা কর মহোদয়া এসেছেন। আমাদের মধ্যে আমার কলিগ MLA এবং রাজ্যের GS, শিক্ষাবিদ, হেডমাস্টারমশাই, পার্টির অর্গানাইজেশনের অত্যন্ত একজন বলিষ্ঠ নেতা দীপক বর্মন আছেন। আমাদের মধ্যে মাননীয় সেক্রেটারি রাজ্য কমিটির, অত্যন্ত লেবোরিয়াস লিডার, কর্মঠ নেতা উমেশ রায় আছেন। আমার আরেক কলিগ, আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, দুবরাজপুরের MLA প্রিয় অনুপ সাহা আছেন। এবং আমরা দুজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে পেয়েছি, যদিও আমরা এখানে খুব সিলেক্টিভ লোকজনকে এখানে ডেকেছি। মূলত প্রেসের মাধ্যমে আমাদের বক্তব্য বা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ থেকে আমরা আমাদের আজকের এই যে পশ্চিমবঙ্গের বাজেট এবং কেন্দ্রীয় বাজেট, তার খানিকটা তুল্যমূল্য কিছু নির্দিষ্ট বিষয় আমরা তুলে ধরার চেষ্টার জন্যই এটা ডেকেছি। আমি অনুপম ভট্টাচার্য এবং তমগ্ন ঘোষ সহ আমার ইউথ কলিগ এবং পার্টির যারা এসেছেন সকলকে ধন্যবাদ, প্রেস মিডিয়াকেও ধন্যবাদ। একটা বাজেট বিধানসভার ভিতরে হয়ে গেছে, সেটা লাইভ হয়নি, তার কারণ সেটা চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করেছেন। আরেকটা বাজেট এখন বাইরে হচ্ছে, সেটা একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেটা মমতা ব্যানার্জি বকেই যাচ্ছেন নন স্টপ, এখনো চলছে হয়তো। তাই তিনি সব সময় নিজেকে ছাড়া কিছু চেনেন না। আপনাদের থেকে আমি ভালো বুঝি, আমি ওনার কলিগ ছিলাম। যাই হোক, আমি ওর মধ্যে না গিয়ে প্রথমেই সেন্ট্রাল বাজেট নিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং তার দেখুন, আমাদের দেশে ডেমোক্রেসিতে সবচেয়ে মান্যতা পায় আমাদের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর বানিয়েছেন। আর সরকার ভালো কাজ করছে কিনা, সরকারের উপর জনগণের আস্থা আছে কিনা, পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি ভারতীয় ডেমোক্রেসি। আমরা গর্ব অনুভব করি। ঠিক বাজেটের পরে দিল্লিতে ভোট হয়েছে,
দিল্লি হচ্ছে মিনি ইন্ডিয়া। দিল্লিতে ভোটারদের মধ্যে কোন একটা পার্টিকুলার ভারতবর্ষের যে অঙ্গরাজ্য বা ভারতবর্ষের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কোনো পার্টিকুলার একটা কমিউনিটি বা কোনো ভাষা বলার লোক মেজরিটি নয়, সবাইকে পাবেন সেখানে। পন্ডিচেরির লোককে পাবেন, কেরালার লোককে পাবেন, তামিলনাড়ুর লোককে পাবেন। পূর্বাঞ্চল তো বিরাট মেজরিটি, উড়িষ্যা, বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এবং ইউপির ইস্টার্ন রিজন, মানে বেনারস, গোরখপুর, এই যে ইস্টার্ন রিজন, এর তো বিরাট সংখ্যায়। এবং ওখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, বড় ব্যারিস্টাররা আছেন, ওয়ার্ল্ড ফেমাস ডক্টররা থাকেন, ইকোনমিস্টরা থাকেন, আপার মিডিল ক্লাস আছে, রিচ পিপুল আছে, মিডিল ক্লাস আছে, লোয়ার মিডিল ক্লাস আছে, আবার ডাউন ট্রডেন পিপুলও আছে, প্রান্তিক লোক যারা অটো চালায়, হকারি করে, দিল্লিকে সাফ সুন্দর রাখে, পরিষ্কার রাখে। লাখস অফ প্যারামিলিটারি ফোর্সেস আছে, আর্মি আছে, রিটায়ার্ড এমপ্লয়ি আছে, রিটায়ার্ড এক্স সার্ভিসম্যান আছে। অতএব দিল্লিতে সবাইকে পাবেন। বাজেটটা কেমন হয়েছে দিল্লি বলে দিয়েছে। দিল্লির ভোট এবং রেজাল্ট বলে দিয়েছে যে মোদিজির গাইডেন্সে অনারেবল FM নির্মলা সীতারমণের বাজেট এটা জনমুখী এবং এটা অ্যাকসেপ্টেড বাই দি অল কমিউনিটিজ এবং অল গ্রুপস, অল সেকশন অফ দি পিপল। অতএব ন্যাচারালি আমরা বড় সার্টিফিকেট পেয়ে গেছি দিল্লিতে। আপনি যদি কেন্দ্রীয় বাজেট দেখেন, কেন্দ্রীয় বাজেটটা 2025-এর জন্য হয়নি। কেন্দ্রীয় বাজেটের যে ভিশন 2047-কে সামনে রেখে, বিকশিত ভারত যখন আমরা 100 বছর হব, তার লক্ষ্য রেখে সেখানে করা হয়েছে। আমাদের দেশের ইকোনমি দুর্বল হয়ে যাক, আমাদের দেশ শ্রীলঙ্কা হয়ে যাক, পাকিস্তান হয়ে যাক, বাংলাদেশ হয়ে যাক, ইকোনমি ডিজাস্টার হয়ে যাক, এসব এই বাজেটে ছিল না। আমরা তো সবাই গর্বের সঙ্গে বলি 2014 ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ইকোনমিতে 12, 2024 যখন ইলেকশন হয় তখন আমরা ইকোনমিতে 4th। মোদিজির ডিক্লারেশন আছে যে আমার 3rd টার্মে আমি ভারতকে 3rd ইকোনমিক্যালি স্ট্রংগেস্ট নেশনে পরিণত করব, তার কমিটমেন্ট আছে। সেই লক্ষ্যেই কিন্তু বাজেট। এই বাজেটে আপনি যে কোনো একটা সেক্টর যদি দেখেন, সেই সেক্টরকে সুরক্ষিত রাখার কাজ এবং তার এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সেখানে বলা হয়েছে। এবং আমরা যারা গ্রাউন্ডে কাজ করি, আমি অনেকগুলো ধাপে জনপ্রতিনিধি হয়েছি, কলেজের ছাত্র প্রতিনিধি হয়েছি, কাউন্সিলর হয়েছি, MLA হয়েছি, MP হয়েছি। আমরা সবসময় 50% পিপল যার উপর নির্ভর করে সামাজিক স্কিমগুলোর উপরে লক্ষ্য রাখি। আপনি দেখবেন সামাজিক প্রকল্পে কিভাবে মোদিজির সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টকে তিনি একেবারে সুরক্ষিত করেছেন এবং কন্টিনিউয়েশনও রেখেছেন। আমাকে অ্যাসেম্বলির গেটে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, মমতা ব্যানার্জি নাকি বলেছেন যে মোদিজি কিচ্ছু দেয় না। আমি সাংবাদিকদের বলছিলাম, আপনাদেরও বলছি, 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে নরেন্দ্র মোদী বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়। আমরা যেটা চাল বলি, অন্য জায়গায় আনাজ বলে, চাল অথবা গম। 82 কোটি, 82 crore, 140 কোটি দেশে। আয়ুষ্মান ভারতে 5 কোটি লোক অলরেডি বেনিফিটেড, আপ টু 5 লাখ চিকিৎসা। 12 কোটি পরিবারের হাতে আয়ুষ্মান ভারতের কার্ড। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কত? 60 crore, 60 কোটি। এরপরে আসুন, এরপরে আপনার স্বচ্ছ ভারত অভিযানে মোদিজির
12,000 টাকা করে কেন্দ্রের দেওয়া এবং বেনিফিশিয়ারির দেওয়া 1,000 টাকা, 13,000 টাকায় যে ইউরিনাল তৈরি হয়েছে। কতজন বেনিফিটেড হয়েছে ভারতবর্ষে? 14 কোটি পরিবার এই বেনিফিট পেয়েছে। এই যে মমতা ব্যানার্জি যে টাকাগুলো ঝেড়ে দিয়েছে না ওদের লোকরা, ল্যাট্রিনের টাকাও এরা ঝাড়ে, এটা এত নিম্নমানের চোর। পশ্চিমবঙ্গে শুনে রাখুন, 72 লক্ষ শৌচালয়ের জন্য নরেন্দ্র মোদীজির সরকার স্বচ্ছ ভারত অভিযানে টাকা দিয়েছে। এবার শুনলে অবাক হয়ে যাবেন। আগে বড় বড় কর্পোরেটের যে আমাদের যেগুলো নবরত্ন আছে, প্রফিট মেকিং কনসার্ন, তাদের 4% CSR করতে হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আগে টাকাগুলো কি হতো? কংগ্রেসের আমলে ইন্দিরা গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী ফাউন্ডেশন, নেহেরু মেমোরিয়াল, সেখানে সব CSR এর টাকা দিয়ে দিতে হতো, হান্ড্রেডস অফ ক্রোড়স। নরেন্দ্র মোদীজি এই যে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন, তার 80% টাকা ট্যাক্স পেয়ারদের টাকা নয়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহ, ONGC সহ, ভারত পেট্রোলিয়াম সহ আমাদের যারা প্রফিট মেকিং কনসার্ন আছে, প্রাইভেট প্লেয়ার, তাদের নাম আর আমি বলছি না, তাদের সকলের CSR এর টাকা ভারত সরকার নিয়ে একেবারে কার বাড়িতে শৌচালয় নেই, কে তারা? সবচেয়ে প্রান্তিক যে, তাকে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। 14 crore, 82 crore রেশন, ফ্রি রেশন, 60 crore ফর আয়ুষ্মান ভারত। গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারতে 2টো রাজ্য ছিল না। নবীন বাবুও যুক্ত হয়ে গেছিলেন যখন ছিলেন, এখন তো আমাদের সরকার। স্ট্যালিনও, মমতা ব্যানার্জির বন্ধু স্ট্যালিনও যুক্ত হয়ে গেছে তামিলনাড়ু। কেরালার CPMও যুক্ত হয়ে গেছে, যারা দিন আর রাত মোদির বিরোধিতা করে। 2টো রাজ্য ছিল না, ওয়ান দিল্লি আর সেকেন্ড ক্যালকাটা, বেঙ্গল। দিল্লিতে আর সমস্যা নেই। দিল্লির সরকার তো বলেছে যে আয়ুষ্মান ভারত তো দেব 5 লাখ, সঙ্গে আরো 5 লাখ স্টেট গভর্নমেন্ট দেব, 10 লাখ ফ্রি চিকিৎসাতে, যাদের দরকার, যাদের প্রয়োজন। আজকে আয়ুষ্মান ভারতে 60 কোটি লোকের কাছে বেনিফিট মানে কার্ড পৌঁছে গেছে, 12 কোটি ফ্যামিলি, 5 কোটি লোক অলরেডি তারা চিকিৎসার বেনিফিট পেয়ে গেছে। এবারে আসুন, আপনি প্রধানমন্ত্রী PM কিষাণ সম্মান নিধি 3 বার পায় কৃষকরা, 2000, 2000, 2000। 2008 সালে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, কৃষি ঋণ ছাড় ঘোষণা করেছিল কংগ্রেস। কত টাকা? 75,000 কোটি টাকা এক বছরে। আর নরেন্দ্র মোদীজি প্রত্যেক বছর 13 কোটি কৃষককে 6,000 টাকা করে 3 বার দিচ্ছেন, 2000, 2000, 2000। এত বছর ধরে দিচ্ছেন, দিয়ে যাবেনও। হিসাব করে দেখুন, 10 টাইমস দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস শর্ট টার্ম গেনের জন্য করেছিল, নরেন্দ্র মোদী লং টার্মে কৃষকদের সার কেনার জন্য, কৃষকদের আরো ভালো করে চাষ করার জন্য 6,000 রুপিজ দিয়েছেন। 13 কোটি কৃষক পেয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গে কত? এই যে মুখ্যমন্ত্রী বলেন কিছু পাই না, কিছু দেয় না, 50 লক্ষ আছে। আর যে মুসলমানরা আমাদের ভোট দেয় না, এই মুসলমানদের 18 লক্ষ আছে। ছেড়ে দেন না টাকাটা, যদি হিন্দুদের পার্টি হয়ে থাকে বিজেপি। বলুন না, নেব না আমরা। হিন্দুদের পার্টি থেকে কেন 6,000 টাকা নেব? আরো 31 লক্ষ কৃষক পেতে পারে, নাম পাঠায় না। কোচবিহারের নাম যায় না, বিজেপিকে ভোট দেয় বলে রাজবংশীরা, কোচবিহারের মানুষ। আলিপুরদুয়ারের নাম পাঠায় না, সেখানকার জনজাতি, যেখানকার গোর্খা, সেখানকার অন্য সম্প্রদায়ের মানুষ, তারা বিজেপিকে ভোট দেয়, নাম পাঠায় না। জলপাইগুড়ির নাম পাঠায় না,
বনগাঁ রানাঘাটের নাম পাঠায় না, পূর্ব মেদিনীপুরের নাম পাঠায় না, বাঁকুড়া পুরুলিয়া আরামবাগের নাম পাঠায় না। আরো 31 লক্ষ এলিজেবল কৃষক রয়েছে যারা পেতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট রেডি। এরপরে চলুন উজালা 1, 2 এবং লাস্ট 3, মোর দেন 11 কোটি পেয়েছে। নরেন্দ্র মোদীজি যখন 10 কোটিতম হয়, উত্তরপ্রদেশে আপনি দেখবেন যার 10 কোটি হলেন যে দিদিটি, মানে উজালাতে, উজালার বেনিফিট কি? বিনা পয়সায় কানেকশন, বিনা পয়সায় স্টোভ ওভেন, এবং যে গ্যাস মার্কেটে 900 টাকা সেই গ্যাস তারা পাচ্ছে 500 রুপিজ। কতজন পাচ্ছেন? মোর দেন 11 কোটি। পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন? 1,29,00,000। তাতেও আবার উজালা 1 এবং 2, লাস্ট যে 75 লক্ষ তার মধ্যে বাংলার ভাগে ছিল 14 লক্ষ। কিন্তু এখান থেকে লিস্ট পাঠানো হবে না, তাহলে মোদিজির নাম বেড়ে যাবে। তাই মোদিজির বাজেটের বেনিফিট পশ্চিমবঙ্গের জনগণও পাচ্ছে। আর মমতা ব্যানার্জির জন্য বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম ক্রপ ইন্স্যুরেন্স, বেটি পড়াও বেটি বাঁচাও, উজালা 3, পশ্চিমবঙ্গের lakhs of people, crores of people, they are too much suffering. এটা মমতা ব্যানার্জির সরকারের পলিটিক্সের জন্য হচ্ছে। বিশ্বকর্মা যোজনা নিয়ে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে কত মানুষ পেয়েছে, হাতের কাজ যারা করে, তাঁতি, কুম্ভকার মাটির হাঁড়ি বানায়, স্বর্ণকার সোনা বানায়, আমাদের কারুশিল্পী, ছুতার কাঠের কাজ করে, নাপিত, নাই, মালাকার ফুলের কাজ করে, এরা 6 লক্ষ অ্যাপ্লিকেন্ট করে রেখেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বলা আছে যে লিস্ট পাঠানো যাবে না, অথচ স্টেট গভর্নমেন্টের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। প্রথম 15 দিন ট্রেনিং, 500 টাকা করে স্টাইপেন্ড, টুলস কেনার জন্য 15,000 টাকা নন রিফান্ডেবল, 1 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন 5% ইন্টারেস্টে, জিরো সিকিউরিটি, গ্যারেন্টারের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সমস্ত সামাজিক স্কিমকে কেন্দ্রীয় বাজেট প্রোটেক্ট করেছে, কন্টিনিউ করে দিয়েছে। জল জীবন মিশন অন্য রাজ্যে গেলে দেখতে পাবেন বাড়ি প্রতি জল, হার ঘর নল সে জল। এখানে নলের ট্যাপ আছে, ঝাঁঝরি আছে, পাইপ আছে, জল নেই। জোড়ে নিত, খেয়ে নিয়েছে টাকা, 8,000 কোটি টাকা। আইপ্যাকের অ্যাকাউন্টে পিএইচির ঠিকাদার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটের সময়। আমার কাছে চেকের নাম্বার আছে। আইপ্যাকের অ্যাকাউন্টে পিএইচির ঠিকাদার। আমরা বঞ্চিত, কিন্তু মোদিজি তার বাজেট দেখবেন বিরাট ভিশন বাজেট। 28 পর্যন্ত বলেছেন যে সব বাড়ি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে। তাই বেঙ্গলে যদি কেন্দ্রীয় বাজেটের সুফল, মোদিজির জনকল্যাণমূলক 175টা স্কিম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পৌঁছে দিতে হয়, 20 বছর পরে উড়িষ্যায় এসছে জয় জগন্নাথ বলে বিজেপির সরকার, 27 বছর পরে ক্যাপিটাল আমাদের হাতে এসছে। হোয়াই নট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা? এর জন্য মাস কন্ট্যাক্ট এবং আমাদের ইউথ ফোর্সকে এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হয়েছে। কর্মসংস্থান শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে হয় না, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান হয়, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান হয়, ছোট স্মল বিজনেসের মাধ্যমে কর্মসংস্থান হয়। আপনি বাজেটের প্রত্যেকটা জায়গা দেখবেন কেন্দ্রীয় সরকারের যেভাবে মোদিজি 10 লক্ষ কর্মসংস্থান 1 বছরে পূরণ করেছেন। 23-এর ডিসেম্বরের মধ্যে তিনি বলেছিলেন 10 লক্ষ ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, রেল সহ সব ডিপার্টমেন্টে, সিএপিএফ সহ আমি পূরণ করব, করে দিয়েছেন। আপনি লজ্জা লাগে না? বাংলায় থাকেন, বাংলায় রেলের পরীক্ষা হয় না জানেন? সাউথ ইস্টার্ন রেলে বাংলার লোকেরা পরীক্ষা দিতে কোথায় যায়? উড়িষ্যায়।
কারণ বাংলায় রেলের যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারে পরীক্ষকের যারা গার্ড থাকবে বা পুলিশের যারা গার্ড থাকবে তারাই টাকা নিয়ে নকল সাপ্লাই করে দেবে। তাই ভারত সরকার রেলের পরীক্ষা উড়িষ্যায় নিয়ে গেছে, সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা সেখানে দিচ্ছে, বাঙালি ছেলেরা চাকরি পাচ্ছে, জব ফেয়ার হয়। কয়েকদিন আগে দেখবেন শান্তনু ঠাকুর কলকাতা থেকে, মোদিজি দিল্লি থেকে করলেন, এখানে শান্তনু ঠাকুর তুলে দিলেন। নর্থ বেঙ্গলে বিএসএফ এর ওখানে ডক্টর সুকান্ত মজুমদার যারা সেন্ট্রাল মিনিস্টার তারা তুলে দিলেন অ্যাপয়েন্টমেন্ট। তাই বাজেটে কর্মসংস্থানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি ফিল আপ করা এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান এবং যেটা মোদিজি করেছেন সবর্ণদের জন্য কেউ করেনি, ইডব্লিউএস 10%। আমাদের এই রাজ্যে ইডব্লিউএস চালু নেই, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেগুলো মেনেই আজকে তিনি কর্মসংস্থান করেছেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নতুন ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভিয়াসের কথা বলেছেন। তাদের মরিটোরিয়াম পিরিয়ডের সময় ব্যাংক লোনে শুধু ইন্টারেস্ট দিতে হবে, প্রিন্সিপাল দিতে হবে না। তাদের ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, যখন তৈরি হবে একটা ইন্ডাস্ট্রি, বড় প্ল্যান্ট 1.5-2 বছর মিনিমাম লাগে, 3 বছরও লাগে, সেই সময়টুকু কালে তাকে যে মদত সরকারের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে তার কথা বলা আছে। মুদ্রা লোনের পরিমাণ 20 লক্ষ করে দিয়েছেন। করুন ব্যবসা, আপনি কেন চাকরি করবেন? আপনি আরো 50 জনকে চাকরি দিন। এই বাজেটে ইউথদের জন্য নানা প্রোগ্রাম নেওয়া হয়েছে, ভোকেশনাল ট্রেনিং, আরো আইআইটিতে কত আসন বৃদ্ধির কথা বলা হয়েছে, 5000, 6000, এমবিবিএস কে বলা হয়েছে আরো 10,000 নতুন ডাক্তারের ক্ষেত্রে। এই বাজেটে হেলথ সেক্টরের যদি আপনি যান, 26টা জীবনদায়ী ওষুধকে, বিশেষ করে ক্যান্সার 26টা, আর বাকিটা এক্সাম পুরো করে মোট 37। তাতে মানে এই যে কনসেপ্টটা জীবনদায়ী ওষুধের, তার সস্তাতে যাতে লোক পায়, এই কনসেপ্টটা, সেটা 37ই হোক আর 77ই হোক, সংখ্যাটা বড় কথা নয়। এই যে কনসেপ্টটা, এই যে ভাবনাটা, এটা প্রো পিপল একটা গভর্নমেন্ট ছাড়া করতে পারে না। এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট, এই যে মমতা ব্যানার্জি আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেটে বলছে আমি মেডিকেল কলেজ করেছি। এই মেডিকেল কলেজগুলো টাকা কার জানেন? 75% টাকা ফর সেন্ট্রাল গভর্নমেন্ট। মোদিজি আসার পরে পার ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ, যে কটা মেডিকেল কলেজ হয়েছে ক্রেডিট গোস টু নরেন্দ্র দামোদর দাস মোদির। এখানে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই। এত এমবিবিএস এ যে আসন সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজগুলো ডিস্ট্রিক্টে হচ্ছে বলে। কৃষকদের ক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি চালু রেখে ইউরিয়া সারের ক্ষেত্রে ভর্তুকি লাস্ট ইয়ারে 37,000 কোটি টাকা সাবসিডি দিয়েছেন। এবারেও কন্টিনিউ করার কথা বলা হয়েছে যাতে সার আরো সস্তা মূল্যে পায়। আসামে বড় প্ল্যান্টের কথা বলা হয়েছে, ইউরিয়া প্ল্যান্টের। রেলে যদি যান, রেলেও দেখবেন আপনি একইভাবে পশ্চিমবঙ্গের কোন রেল প্রজেক্টে টাকা বরাদ্দ কম হয়নি। আমি তো যেখান থেকে এমএলএ নন্দীগ্রাম দেশপ্রাণ 301 কোটি টাকা বরাদ্দ করেছে কমপ্লিট করে দেওয়ার জন্য। পুরো কমপ্লিট হয়ে যাবে। 6 একর জায়গার জন্য রেল চলবে না। 80 একর জায়গা দরকার, 74 একর জায়গা রেলের হাতে, 6 একর জায়গা মাননীয়া দেবেন না। মেট্রো রেল প্রজেক্ট চিৎকার করছে এরা, বিহারে দিয়ে দিলেন। আরে বিহারে দিবেন আপনি? এয়ারপোর্ট, ওই কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ, একটা মাজার আছে, তুলতে পারছেন না। একটা রানওয়ে, ইউরোপের ফ্লাইট কোত্থেকে আসবে? একটা মাজার এবং একটা মসজিদ আছে, আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে, আলোচনা করে বুঝিয়ে
সরাতে হবে, নইলে ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমাদের এয়ারপোর্ট নেই, বিহারের 4টে এয়ারপোর্ট হয়ে গেল, বিহার জমি দিচ্ছে। আপনাকে তো হাসি মারায় 37 একর জমি চেয়েছে, আপনি দেননি। আর্মি রেডি, এনওসি দিয়ে দিয়েছে ডোমেস্টিক ফ্লাইট চালানোর জন্য। বাগডোগরা এক্সপেনশনের জমি চেয়েছে, আপনি দেবেন না। কলাইকুণ্ডাতে মেদিনীপুরে এয়ার ল্যান্ডিং এর পারমিশন দিয়ে দিয়েছে আর্মি এয়ারফোর্স। 25 একর জমি চেয়েছে, আপনি দেবেন না। কমপ্লিটলি ব্যারেন ল্যান্ড, ওখানে দেয়া যেতেই পারে, দেবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মিনিস্টার ছিল আমাকে কপি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ে জায়গা চেয়েছিলাম নতুন এয়ারপোর্টের জন্য, মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন নো এয়ারপোর্ট। সি ইজ ইন্টারেস্টেড ফর অ্যাপিজমেন্ট পলিটিক্স, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, সবে বরাতে পাকিস্তানে 1 দিন ছুটি, পশ্চিমবঙ্গে 2 দিনের ছুটি। তার পলিটিক্স সে করছে। 32-3 হয়ে গেছে, এরপরে 45 হয়ে যাবে, কাশ্মীর হয়ে যাবে। জাগো বাঙালি, জাগো হিন্দু। এখনো ঘুমালে আর কিছু হবে না। ঠিক একইভাবে 61টা রেল প্রজেক্টের জমি দেয়নি। পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগের ইড়পালা, হিলি রেল প্রজেক্ট দক্ষিণ দিনাজপুরে, একলাকি বালুরঘাট রেলপথের কমপ্লিশন, জঙ্গলমহলে ভাদুতলা থেকে লালগড় হয়ে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় আরো রেলপথের এক্সপেনশন। 61টা। অশ্বিনী বৈষ্ণবের চিঠি দেখবেন, আমরা কপি পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। করবে না, করতে দেবে না। অনেক সময় চলে যাবে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করতে। সর্বোপরি দম আছে নরেন্দ্র মোদীজির। 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এক্সেমশন, এ তো কেউ হিসাব মেলাতে পারছে না যে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হব, আর 12 লক্ষ টাকা, 7 লাখ থেকে 12 লাখ, 5 লাখ টাকা 1 বছরে বাড়িয়ে দেওয়া। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ভাবাই যায় না। সিপিএম কানতে শুরু করেছে, কে 1 লাখ টাকা রোজগার করছে? আরে তোমরা তো সব তালা লাগিয়ে দিয়েছো, 1 লাখ টাকা রোজগার করবে কি করে? তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয়। তুমি রেখে দিয়ে গেছিলে 1 কোটি, পিসিমণি করে দিয়েছে 2 কোটি 15 লক্ষ পশ্চিমবাংলায় বেকার। সবচেয়ে হ্যাটস অফ টু সেন্ট্রাল বাজেট যে সিনিয়র সিটিজেন গ্র্যাচুইটির টাকা, পিএফ এর টাকা, কোন গ্রামে জমি বিক্রি করে পরিবার চলে এসেছে শহরে, সবটা নিয়ে এমআইএস করে দিত মান্থলি ইনকাম স্কিমে। ইনকাম ট্যাক্স এক্সাম্পশন কত ছিল? 50,000। 50,000 হলে মাসে কত হয়? 4,000 সামথিং। এখন বাড়িয়ে করে দিয়েছে 1 লক্ষ। সিনিয়র সিটিজেনদের 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর যাদের চলে তাদের বিরাট বেনিফিট হয়েছে। 1 লক্ষ টাকা পর্যন্ত ডবল করে দিয়েছে, 50,000 টাকা 1 লক্ষ টাকা। ন্যাচারালি এই বাজেটে এমন কোন সেকশন নেই তাকে নরেন্দ্র মোদীজি সরকার টাচ করেননি। বেকার যুবক যুবতী থেকে, গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে, শিল্পোদ্যোগী থেকে, হাতের কাজ করে যারা আর্টিজান থেকে, ভারতবর্ষের মূলবাসী জনজাতি তাদের জন্য একলব্য বিদ্যালয়, যে 75টা প্রাচীন জনজাতি আছে লোধা সবর সহ ইত্যাদি সহ, তাদের গ্রামগুলো 37,000 ট্রাইবেল গ্রামকে মডেল ভিলেজ তৈরি করা, এবং যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয় প্রধানমন্ত্রীর সূর্য ঘর প্রকল্প, সেখানে সাবসিডির কথা বলা হয়েছে যারা সোলার আলো লাগাবেন বাড়ির ছাদে। সব মিলিয়ে এই বাজেট কি মিনি ইন্ডিয়া দিল্লি বলে দিয়েছে। আমাদের দেশের গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, তাই সংবিধানের প্রথম লাইন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। দিল্লি অলরেডি ভোটেড ইন ফেভার অফ বিজেপি অ্যান্ড এনডিএ।
the budget passed by the people, not only the parliament. আর এই যে আজকে বাজেট হলো দিশাহীন, লক্ষ্যহীন, কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে। মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 2011-তে রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মাননীয়া করেছেন 6 লক্ষ কোটি টাকার ঋণ। বাম আমলে নবজাতকের মাথায় চাপত 20,000 টাকা ঋণ, আর পিসির আমলে, মাননীয়া তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে 59,000 টাকা ঋণ। এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই, নট এ সিঙ্গল কর্মসংস্থান। কেন আপনি পড়বেন? শুধু জ্ঞানের জন্য, জ্ঞানার্জন সেগুলো আগে ছিল, জনসংখ্যা এইটুকু ছিল। আগে বাবা মারা আজ থেকে 50 বছর 70 বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য। এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সমাজের পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। চাকরি নেই। বাম আমলের 1 কোটি, মমতা ব্যানার্জির আমলে 2,15,00,000। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তালা চাবি। রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই, পেনশনার্সদের জন্য একটা কথা নেই, সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই, শিল্পের জন্য একটা কথা নেই। 4% ডিএ আপনাকে কে দিতে বলেছে? ডিএ তো কর্মচারীর অধিকার। আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, ডাক্তার, রাজ্য সরকারের যারা এমপ্লয়ি এবং রিটায়ার্ড, তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে? বাজেট পেশের আগে 39, দিলেন কত? 4, গ্যাপ থাকলো কত? 35। পে কমিশন কবে করেছিলেন? 5ম, মানে 15 সালে 6th পে কমিশন। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে সব রাজ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স 8th পে কমিশন করে দিয়েছে। আপনি 15 সালে 6th পে কমিশন করেছেন, কার্যকর করেছেন 19-এ ঘোষণা করে 20 সালের জানুয়ারি মাসে। আপনার 7th পে কমিশনের ইমপ্লিমেন্টেশন নেই, 8th পে কমিশন তো দূরের কথা, অনেক দূর যেতে হবে। আবার সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট 4% দিয়ে দিবে, গ্যাপ হয়ে যাবে 39%। 35, 4, 39। তাই এটা সরকারি কর্মচারীদের আন্দোলন এবং আগামী বছর ভোট। আপনি যতই চেষ্টা করুন না কেন, পোস্টাল ব্যালটের ভোটে আপনি হারবেন, হারবেন, হারবেন। এই বাজেটে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা, তার কোনো পরিকল্পনা নেই। লাখস অফ স্টুডেন্ট, তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই। আইসিডিএস, আশাকর্মী, সব রাজ্যে বেশি টাকা পায়। মধ্যপ্রদেশে আশাকর্মীরা 10,000 টাকা পায়, আইসিডিএস এর হেল্পাররা পায় 12,000, শিক্ষিকারা পায় 15,000। এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায়। আপনি 3 বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে 200 কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের। 3 বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন, খেলা মেলা, ইমাম ভাতা, দুর্গাপূজা, চাঁদা এসব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে। আপনি আজকে বলেছেন, যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে, যে আমি এবছর 200 কোটি টাকার স্মার্টফোন কিনে দেবো। ওটা 3 বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে। গোটা রাজ্যে এত নদী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কত নদী আপনি বলুন। গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র 200 কোটি টাকা বরাদ্দ। কি হবে এতে? আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, 3 বছর ধরে করবেন বলেছেন, মানে 26-এ ভোটটা আপনাকে নিতে হবে। আপনি 1 ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে। কোথায় হবে এক্সকাভেশনটা? কোথা দিয়ে আপনি কাটবেন? পলিটা ফেলবেন কোথায়? রিং বাঁধটা করবেন কোথায়?
আমরা গাঁয়ের ছেলে, নদী এলাকার মানুষ, বঙ্গোপসাগরের এলাকার মানুষ, আমাদেরকে শিখিয়ে লাভ নেই। মাস্টার প্ল্যান কি আমরা জানি। কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া আমাদের উদ্যোগে হয়েছে, আমি জানি। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবেন না। আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন, ওই জলপথটা কার? জাতীয় জলপথ। কোন দপ্তর? IWY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। মন্ত্রীর নাম কি? সর্বানন্দ সোনোয়াল। ওই জলপথ দিয়ে বাংলাদেশ, জাপান সব জায়গায় জাহাজ যায়। আপনি একবারও বসেছেন? জাতীয়, আমরা তো পজিটিভ, মোদিজি সবসময় পজিটিভ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। ওখানে আপনি বলছেন ডিপিআর বানাবো, আপনাকে ওখানে ব্রিজ করতে হলে ওই 200 কোটি টাকায় কিচ্ছু হবে না, সয়েল টেস্ট করতে চলে যাবে। আপনি করুন না রাইটসকে দিয়ে, সয়েল টেস্ট করতেই 200 কোটি টাকা চলে যাবে। আগামী বছর আরেকটা ভোট আছে, সেই বৈতরণী পারানোর জন্য, চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য এই সুন্দরবন এলাকার সাগর, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপের লোককে টুপি পরানোর জন্য এই মিথ্যা কথা বলছেন। ওখানে ব্রিজ আপনার করতে গেলে 5,000 কোটি টাকা লাগবে। অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এবং মোদিজি করে দেখিয়েছেন রামেশ্বরমে ফোল্ডার ব্রিজ। ওখানে ব্রিজ হবে, আমরাও চাই, বিজেপি এলে করবে ফোল্ডার ব্রিজ। জাহাজ এলে উঠে যাবে, জাহাজ বেরিয়ে যাওয়ার পরে জুড়ে যাবে। কত মিথ্যা আপনি বলবেন, ছত্রে ছত্রে মিথ্যা কথা, ঢপবাজি। কৃষক বন্ধুদের টাকা বাড়ানোর কথা নেই। লক্ষ্মীর ভান্ডার তো কে পায় না জানি না। বলছে আমাকে দেখে সবাই নকল করছে। আরে আপনাকে দেখে কেউ নকল করে না। আপনাকে দেখে একটাই নকল করা যেতে পারে, চুরি নকল করা, যেটা কেজরিওয়াল করতে গিয়ে, মদ বিক্রি করতে গিয়ে জেলে গেছে। আপনিও যাবেন, আপনি যে হারে মদ খাওয়াচ্ছেন আপনাকে যেতে হবে। মদে গেছে কেজরিওয়াল, মদেও যাবেন মমতা ব্যানার্জি, নিশ্চিন্ত থাকুন। পাড়ায় পাড়ায় মদের দোকান, যেতে আপনাকে হবে। কিচ্ছু করতে আপনি পারবেন না। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাকে দেখে সবাই করছে। আরে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বহিন, 1,500 টাকা, তখন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ ছিলেন। আপনি চালু করার আগে সর্বানন্দ সোনোয়াল 60 লক্ষ মহিলাকে দেন আসামে। হেমন্তজি কন্টিনিউ করেছে, বাড়িয়ে দিয়েছে 1,000 টাকা করে, 2,500 টাকা দেয়। বিজেপি উড়িষ্যায় এসছে, সুভদ্রা যোজনায় 50,000 টাকা বছরে দিচ্ছে। বিজেপি মাইয়া যোজনাতে মহারাষ্ট্রে 2,000 টাকা করে দিচ্ছে। বিজেপি মা তারি যোজনাতে ছত্তিশগড়ে এককালীন মহিলাদের 12,000 টাকা দিচ্ছে বছরে একবার। হরিয়ানাতে নায়েব সিং সাইনি 2100 টাকা দিতে শুরু করে দিয়েছেন। আর বিজেপি সরকার দিল্লিতে শপথ নেওয়ার পরেই 2,500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে। রাজস্থানে 500 টাকার সিলিন্ডার, 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যয়ভার ভজনলাল শর্মার সরকার নিচ্ছে। বিষ্ণুদেব সাইজ সরকার 3100 টাকা কুইন্টালে ধান কিনছে। আপনার এই বাজেট বইতে কৃষকদের নিয়ে কোনো শব্দ বাক্য নেই। কৃষকদের নিয়ে আপনি করেননি, সর্বনাশ করেছেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামের বর্ডার পুলিশকে দিয়ে আটকে কোচবিহারের ফালাকাটার, গোয়ালতোড়ের, লালগড়ের, আরামবাগ, গোঘাট, খানাকুলের আলু চাষিদের সর্বনাশ আপনি করেছেন। তাই কেন্দ্রীয় বাজেটের সঙ্গে এই বাজেটের কোনো তুলনাই হয় না। হেল অ্যান্ড হেভেন, কোনো তুলনা হয় না। আরো যখন ডিসকাশন হবে, ইকোনমিস্টরাও বলবে, আর যারা পলিটিক্যাল পারসন 95 সাল থেকে কাউন্সিলর, আমি জানি এই বাজেট কি হয়, তার ইমপ্লিমেন্টেশনটা কি হয়। মোদিজি করে দেখিয়েছেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর গেছে দিল্লি থেকে আপ, 26-এ বিদায় করুন বাংলার পাপ। এটাই হোক আমাদের সকলের প্রার্থনা। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। জন্য আমরা একটি বিশেষ লিফলেটও সাধারণ মানুষের কাছে নিয়ে পৌঁছানোর জন্য তৈরি করেছি। তো আগ্রহ করব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাত দিয়ে এই লিফলেট, প্রথম লিফলেটটা তাকে দেওয়া হবে এবং সবাইকে